যে গত সপ্তাহে আমরা কয়েকজন একটু ঢাকার বাইরে থাকার কারণে এটা পেরে উঠিনি। আমরা বেশ কিছু প্রস্তুতির পর্ব সম্পন্ন করেছি, আরও কিছু প্রস্তুতি পর্ব চলমান আছে। প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে আর একটা নির্বাচনের প্রস্তুতি হবে স্থানীয় সরকার পর্যায়ের ইত্যাদি ইত্যাদি। কাজে এটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আমাদের এই মুহূর্তে যেটা বলার আপনাদের কাছে যে আমরা স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়ে যে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম সেটার সূত্রে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো প্রথমেই যে আপনারা আমাদেরকে বেশ ভালো অর্থবহ তথ্য দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশন সম্পর্কে এবং এতে করে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা প্রকৃত অবজারভারদেরকেই চিহ্নিত করতে পারবো যাদের দিয়ে আমরা একটা ভালো অবজারভেশন পাবো। কাজেই আপনার একটা আপনার ধন্যবাদ আমাদের কাছ থেকে পেতে পারেন এবং আমি এটা আপনাদেরকে নিশ্চিত করছি। রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা জানেন যে আমরা কিছু রাজনৈতিক দল প্রধানত 12টা দলের ব্যাপারে অতিরিক্ত তথ্যানুসন্ধান করার জন্য মাঠ পর্যায়ে আমরা আমাদের কর্মকর্তাদেরকে নিয়োজিত করেছি। কিছু তথ্য আমাদের সচিবালয়ে করা হচ্ছে এবং প্রাসঙ্গিক ক্রমে আর তারই ধারাবাহিকতায় কিছু মাঠ পর্যায় থেকেও তথ্য নিতে হচ্ছে। কাজে এটা এখন যদি বলি যে কিছু সচিবালয় এবং কিছু মাঠ পর্যায়ে, এটা আসলে না বলে পুরোটাই বলা যেতে পারে যে সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্যানুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো এবং অবস্থানটাকে ক্লিয়ার করব। আপনারা জানেন যে আমরা অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং আলোচনা পদ্ধতিতে চলমান আছে। আমরা আগামী 20 তারিখে আইন শৃঙ্খলা সাথে যারা যে সমস্ত সংস্থা জড়িত, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে নির্বাচন কমিশন সচিবালয় তাদেরকে ডাকা আমরা আমন্ত্রণ জানিয়েছে, তাদের সাথে আমরা আলোচনা করব আগামী 20 তারিখে। এর পাশাপাশি যে আছে প্রবাসী ভোটারদের কাজের অগ্রগতি আছে, আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট যেটা আছে সেই অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা আশা করছি যে লাস্ট উইক অফ অক্টোবর, লেটেস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বরে আমরা লঞ্চ করতে পারবো এখনও পর্যন্ত। বাট এটা আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে যেহেতু টেকনিক্যাল বিষয়, লাস্ট মোমেন্টে যদি কোনো ক্লিচ আসে তাহলে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে টাইম অ্যাডজাস্টমেন্ট হয়। আগে হয়ে গেলে আমরা আরও আগেই এটা লঞ্চ করে দেব। আমাদের নির্বাচনী যে সমস্ত দ্রব্যাদি মালামাল এগুলোর আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে টার্গেট করে যে প্রস্তুতি আছে, কাজে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের ধারাবাহিকতায় আমরা আমাদের যে সমস্ত নির্বাচনী সামগ্রী দরকার সেগুলো আমাদের সংগ্রহে এসে পৌঁছেছে। কাজে ওই ব্যাপারে আমরা বলতে পারি যে আমাদের স্যাচুরেশন লেভেল আছে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা 11টা দেশে এই কার্যক্রম শুরু করেছি, নিবন্ধন কার্যক্রম, এবং নিবন্ধন কার্যক্রমের পরে ভোটার তালিকা নিবন্ধনের কার্যক্রম আরও এটা চালু আছে। এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে এটা চালু অলরেডি হয়েছে, আর মায়ামি এবং লস অ্যাঞ্জেলেসে এটা এই আজকে বোধহয় চালু হয়ে যাবে, উদ্বোধনটা হয়ে যাবে। তাহলে এরপরে হচ্ছে আমাদের আরও কয়েকটা দেশে আমরা এই কার্যক্রমটা শুরু করব। তবে এই নির্বাচনের মধ্যে কতটুকু তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে এটা একটু প্রশ্নসাধ্য, কেননা একটা পদ্ধতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোঅর্ডিনেট করে একটা কারিগরি দল পাঠিয়ে তারপরে সিস্টেমটাকে স্ট্যাবলিশ করে সেন্সিটাইজ করার পরে, সেন্সিটাইজ বলতে আমি বোঝাচ্ছি স্থানীয় যে দূতাবাসের কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে করতে করতে 31শে অক্টোবর পর্যন্ত আমরা যে ভোটার নিবন্ধনের যে চেক আউট ডেটটা করেছি সেটাতে কতটুকু হবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি করার যায়। এবং যে 4টা দেশে আমরা আগামীতে কারিগরি টিম পাঠাবো সেটা হচ্ছে ওমান,
দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ এবং জর্ডান। আর আমরা এর অতিরিক্ত আরও 4টা দেশের সম্মতি পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হচ্ছে বাহরাইন, সিঙ্গাপুর, ফ্রান্স এবং স্পেন। এটা করলে আমাদের টোটাল কান্ট্রি কভার্ড হবে 19টা। এক একটা দেশে আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 4টা স্টেশন, যুক্তরাজ্যের 3টা স্টেশন, এরকম করে আমাদের সংখ্যাটা ব্যাপক হচ্ছে। এর বাইরে আর আমি এবার আপনারা প্রশ্ন করেন। স্যার, একটু জানা বিষয় হচ্ছে পর্যবেক্ষক নিয়ে। জি, পর্যবেক্ষক নিয়ে গণমাধ্যম যে প্রতিবেদন দিচ্ছে আপনারা সেটা আমি অ্যাকনলেজ করেছি এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি একটা ভালো রিপোর্টের জন্য। আমরা এটার বেসিসে আমরা বাকিটুকু পর্যালোচনা, আমার ধারণা যে 20 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, সেই মধ্যে আমরা নেওয়ার পরে আমরা নেক্সট উইকে এটাকে ফাইনালাইজ করব। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা পর্যবেক্ষক যাচাই কোন মানদণ্ডটা নির্ধারণ করেছিলেন, যে মানদণ্ডটা তাদের একুরেসিকে কনফার্ম করে না? এটি একটি প্রশ্ন। আমরা যেটা, থ্যাংক ইউ, আমরা যেটা হচ্ছে কি, আমরা তথ্য যেটা একজন দিয়েছেন সে তথ্যটাকেই আমরা যাচাই বাছাই করেছি, তার ঠিকানা আছে কিনা, তার সাংগঠনিক কাঠামোটা আছে কিনা, যে প্রাথমিকভাবে আমাদের যে চেকলিস্টের দিয়েছেন সেটাতেই আমরা প্রাথমিকভাবে বিবেচনা করেছি। এখন এই বিবেচনাটা করার পরেও আমাদের, যেহেতু আপনারা জানেন যে এটা সম্পূর্ণ হয় না, সেই কারণেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের কাছে অর্থবহ দেওয়ার। এখন মানদণ্ড যেটা স্পেসিফিক করে বলছেন, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে যে তথ্যটা দিয়েছেন আমার তো মিথ্যা, আনলেস প্রুভেন আদারওয়াইজ মিথ্যা তো না, সেই অর্থেই আমরা সেই মানদণ্ডটাই আমরা ব্যবহার করেছি। এনসিপির বিষয়ে যেটা হচ্ছে স্যার, এনসিপি আপনাদের সাথে বৈঠক করেছে, এনসিপি বৈঠকের পর বলেছে যে 2.5 ঘন্টা বৈঠকে তারা 2 ঘন্টা আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়েছে, শাপলা সহ বিভিন্ন বিষয়ে, এবং 2 ঘন্টা ইলেকশন কমিশন কোনো জবাব দিতে পারেনি। আসলে কি আপনারা চুপ ছিলেন? 2 ঘন্টা একজনা চুপ ছিল, এই কথাটা বললে তো আলোচনা থাকে না। আলোচনা মানে দুইজনেই কথা বলবে, তাই না? কাজেই এটা তো দেখেন, এটা হচ্ছে যে কে কিভাবে বললেন। আমি যেমন বললাম আলোচনায় কেউ একটু বেশি কথা বলবেন, কেউ একটু কম কথা বলবেন, কেউ একটু শুনবেন, কেউ মন্তব্য করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ ক্লারিফিকেশন চাইবেন, এইটাই তো আলোচনা। এখন কে কতটুকু সময় কোন বাবদে ব্যয় করেছেন এই পরিমাপটা আমরা রাখি না। আমরা যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আপনি একা প্রশ্ন করেছেন, অত এখানে আরও মানে অলমোস্ট 100 জনা আছেন, 100 জনা বলতে পারেন যে আপনি একক ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কথা বলছেন। কাজে এটা কথা নয়, কথাটা হচ্ছে যে হ্যাঁ, ওনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন আমাদের সাথে কথা বলেছিলেন। এর পরবর্তীতে ওনারা বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন, আমরা আমাদের দিক থেকে ক্লারিফিকেশন আমাদের দিক থেকে বলেছি। এটাকে আপনি যদি বলেন ব্যাখ্যা, তাহলে সেটা ব্যাখ্যা, আপনি যদি বলেন এটা তথ্য দেওয়া, সেটা তথ্য দেওয়া, আপনি যদি বলেন এটাকে একটা পর্যালোচনা, তাহলে পর্যালোচনা। এখন এক একজনের মানুষ এক একভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করে। আমাদের দিক থেকে আমি শেষ করি, আমরা হচ্ছে যে বিভিন্ন জিনিসের তথ্যতে আপনারা যেমন এখন আমার কাছে জিনিস জানতে চাচ্ছেন, এটাকে আপনি বলতে পারেন কৌতূহল, আবার বলতে পারেন ব্যাখ্যা। এখন কে শব্দ কোনটা ব্যবহার করছে এটা নিয়ে আমার আলোচনা না, মোট কথা হচ্ছে যে ওনাদের সাথে আমরা 2.5 ঘন্টা আলোচনা করেছি। শাপলার বিষয়ে তাদের প্রতীকে চাহিত প্রতীক হচ্ছে শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালা এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে। সেটা তাদের ব্যাপার। সিদ্ধান্ত নিবে সেটিকে নির্বাচন এবং রাজনৈতিক অঙ্গনে কোনো অস্থিরতা তৈরি করবে বা এটা সময়ের ব্যাপার, এটা সময়ে দেখা যাবে। স্যার, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার কোনো আইনি প্রতিবন্ধকতা আছে নাকি আপনার? আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। ওকে, সেটা কোন যুক্তিতে কোন আইনের আলোকে সেটা বলছেন? সেটা তো আইনের কথা। এখন ব্যাপার হচ্ছে যে আইনটা কিসের জন্য, আইনটা অবস্থান হয় যে পরিস্থিতি, পরিবেশ এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে। নির্বাচন কমিশন মনে করে যে এটা দরকার নাই, এটাই হচ্ছে
মানে এই ব্যাখ্যা মনে করার উপরেই কি তাহলে জাতীয় depend প্রতীকের করতেছে? পার্টের কারণে যে আলোচনাটা হচ্ছে বাবা এই জিনিসটা আমি আপনাদেরকে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা বলেছে যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এটা প্রয়োজন নাই এটাই এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এর সাথে সে প্রাসঙ্গিক না মানে স্যার একজন আমি একটা আপনি একটু একজন নাগরিক হিসেবে তো এটা জানার অধিকার আছে যে আসলে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমি সরি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই একই সাথে তারা প্রচলিত এবং পিয়ার পদ্ধতি না না আবার প্রশ্নটা আবার করেন স্যার জামাত ইসলামকে কালকে বলে আপনাদের সাথে বৈঠক করে গেছে সম্প্রতি তারা গণমাধ্যমে এসে যেটি বললো একই সাথে তারা ট্রেডিশনাল পদ্ধতি অর্থাৎ প্রচলিত পদ্ধতি নির্বাচন এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে বলেছে এবং আপনাদেরকে মানসিক প্রস্তুতি রাখতে বলেছে স্যার, এবং এর সাথে আরেকটা বিষয় গণভোট নিয়ে তারা যেটি বলছে তারা নতুন করে গণভোট চায় ইসির যেটি ব্যাখ্যা যদি একজন নিজের মতো করে বলেছিলেন যে তারা একই সাথে গণভোট করতে চায় সেটি আসলে ব্যয় সাশ্রয়ী হবে এই বিষয়ে আপনার মন্তব্য এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই এই কারণে যে এটা এখনো পর্যন্ত ইসিতে অনেকেই অনেক কথা বলেন আপনারাও জানতে চান এখন চূড়ান্তভাবে যখন নির্বাচন কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তখন জানানো হবে গণভোটের ব্যাপারে ও একই কথা যে এটা যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে সিদ্ধান্তটা তো প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকেও আসে আলাদাভাবে গণভোট আয়োজনটা এটা বললাম তো যে গণভোট নিয়ে যখন আলোচনাই হয় না তো আলাদা আর একসাথে এটা তো প্রাসঙ্গিক নয় প্রশ্নটাই প্রাসঙ্গিক না ধন্যবাদ স্যার একটু বিষয় একটু বিষয় হচ্ছে যে যেটা বলছেন যে সরকার সিদ্ধান্ত দেবে ইলেকশন কমিশন এক্সিকিউট করবে গণভোটের সরকার যদি যেভাবে সিদ্ধান্ত দেবে নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে ইলেকশন কমিশনের সাথে আলোচনা করবেন আমার বিশ্বাস এটা তো তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি যেটা এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ক্রিস্টালাইজড কোনো সিদ্ধান্ত হয়নি সেটা নিয়ে অনুমানের ভিতরে উপরে কথা বলাটা আমি মনে করি সমীচীন না স্যার একটু বিষয় হচ্ছে, স্যার জাতীয় নির্বাচন স্যার জাতীয় স্যার ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখছেন আমি এই প্রশ্নটা আপনাকেই জিজ্ঞেস করি আপনি কোন জায়গায় অনিশ্চয়তা দেখছেন আমি একটু আগেই বলেছি যে ফেব্রুয়ারিতে আমি একটু আগেও বলেছি যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহের সম্পূর্ণ প্রস্তুতি করা হয়েছে ওখানেই তো আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে আসছি স্যার গণভোট আলাদা করে যদি আগে গণভোট হবে কি হবে না নির্বাচন সম্ভব হবে গণভোট হবে কি হবে না এটা এখনো পর্যন্ত কর্তৃপক্ষীয় আমাদের বিবেচনায় এখনো আসেনি কাজে যেটা আসেনি সেটা নিয়ে আমি কেন কথা বলবো স্যার হলে কি সম্ভবত আছে কিনা আবারও একই কথা যে হলে আমি কি করে বলবো আচ্ছা এটা আপনাদের একটা জিনিস বলি গণভোট হবে কি হবে না কখন হবে বা আদৌ হবে কিনা এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই ওকে অনেক ধন্যবাদ আপনাদেরকে